থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। থ্রিল চার্জারে আজ আপনারা শুনবেন লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির কাহিনী অপহরণের অনুসন্ধান। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয়র চরিত্রে দীপম ঘোষ, মুখ্য চরিত্রে পারমিতা, বর্ণালী, দিব্যেন্দু গোস্বামী, সৌরভ রায়, শুভ ধর, সাগর পাঠক, প্রভাকর, সৃজিতা এবং আমি অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী অপহরণের অনুসন্ধান। ভেজা মাটির খুব কাছ দিয়ে যেতে যেতে শৈশবের সেই চেনা সোঁদা গন্ধটা পেলাম। বর্ধমান জেলার অন্তর্গত এই গন্ধর্বপুর গ্রামের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। আসলে আমার ছেলেবেলার কিছুটা সময় কেটেছে এই গন্ধর্বপুর গ্রামে, আমার মায়ের মামার বাড়িতে। বাবার তখন বদলির চাকরি। আমি খুব ছোট। একটু বড় হওয়ার পর থেকে মা আমাকে নিয়ে মাঝে মাঝেই ওখানে চলে যেতেন। গ্রামের পরিবেশ আমাকেও টানত। তারপর বহু বছর কেটে গেছে, মা বাবাও গত হয়েছেন। মায়ের মামার বাড়ির সাথে পরে আর কোনো যোগাযোগ ছিল না। আমার স্থায়ী ঠিকানা কলকাতা হলেও অতীতে বছরে একবার অন্তত মায়ের মামার বাড়িতে ঢুঁ মেরে আসতাম, বিশেষ করে পিঠে পুলি কিংবা দোলের সময়। গত বছর দোলের আগে আমার মায়ের মামাতো বোনের মেয়ের বিবাহ উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়ে পত্র পাঠিয়েছিলেন আমার মায়ের ভগ্নিপতি, যিনি সম্পর্কে আমার মেসোমশাই। কিন্তু গত বসন্তে রাজবাড়ির রত্নরহস্যের কেস নিয়ে রুদ্রপ্রিয়র সাথে ভুবনেশ্বর যেতে হয়েছিল। তারপর চন্দ্রভাগায় শিল্পী হত্যার তদন্তে জড়িয়ে পড়েছিলাম, তাই বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারিনি। পরে সময় করে গিয়ে উপহার দিতে যাব ঠিক করেছিলাম, কিন্তু সেটাও আর হয়ে ওঠেনি। একটা জটিল কেসে বহুদিন ধরে রুদ্রপ্রিয়র সাথে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়েছিল। তবে রুদ্রর বুদ্ধির জোরেই অবশেষে আসল অপরাধীদের ধরা সহজ হয়েছে। বর্তমানে সে একজন সফল গোয়েন্দা। যে কোনো ঝুঁকিপূর্ণ কেসের সমাধানে আমার বন্ধুবর সমান সিদ্ধহস্ত। এবার আসল কথায় আসি। আজ বছর দেড়েক বাদে হঠাৎই বেশ নাটকীয়ভাবে বন্ধুবরের সাথেই আমাদের দেশে যাওয়ার সুযোগ ঘটে গেল। দিন তিনেক আগে এক সন্ধ্যাবেলায় সবেমাত্র বইয়ের দোকান থেকে ফিরে হাত পা ধুচ্ছি, এমন সময় দরজায় ঠক ঠক শব্দ হলো। বন্ধুবর বৈঠকখানায় তক্তপোষের বালিশে হেলান দিয়ে আধ শোয়া হয়ে একটা পুরনো সংবাদপত্র মনোযোগ সহকারে পড়ছিল। দরজার শব্দে তার কোনো ভাবান্তর হতে দেখা গেল না। বৌঠান বাড়ি ছিলেন না। ভৃত্য হরিরাম হেঁসেল থেকে উঠে এসে দরজা খুলে দিল। আমি গামছায় হাত মুখ মুছতে মুছতে গিয়ে দেখলাম হরিরাম দরজা খুলে হাঁ করে তাকিয়ে আছে। বিধ্বস্ত চেহারার এক দীর্ঘদেহী ভদ্রলোককে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে আমি হরিরামকে চলে যেতে বললাম। ভদ্রলোক শুকনো গলায় নমস্কার জানিয়ে বিনীত সুরে বললেন, নমস্কার, আমি কি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির সঙ্গে কথা বলতে পারি? বুঝলাম ভদ্রলোক রুদ্রকে চেনেন, কিন্তু উনি যে কলকাতার বাসিন্দা নন তা ওনার চালচলন বা কথা বলার ধরন দেখলেই বোঝা যায়। কথাবার্তায় বেশ গ্রাম্য টান আছে। হয়তো রুদ্রপ্রিয়কে ছবিতে দেখে থাকতে পারেন। আমার বন্ধুবরটি যে একজন স্বনামধন্য গোয়েন্দা। যাই হোক, আমিও নমস্কার জানিয়ে ওনাকে ভেতরে নিয়ে এলাম। ভদ্রলোকের হাতে একটা ব্রাউন পেপারের খাম ছিল। চোখের নিচে গাঢ় কালির রেখা ফুটে উঠেছে। মুখ ফ্যাকাশে বিবর্ণ, কপালে দুশ্চিন্তার ছাপ পড়েছে। উনি যে কোনো গভীর চিন্তায় ডুবে আছেন
তা এক ঝলক দেখলেই বোঝা যায়। তবে পোশাক আশাকে রুচির ছাপ সুস্পষ্ট। কাঁধে দামি চামড়ার ব্যাগ, পায়ে ক্যাম্বিসের জুতো, মুখে বেশ কয়েকদিনের না কামানো দাড়ি আর উস্কো খুস্কো চুল বলে দেয় ভদ্রলোক ধনী অবস্থাপন্ন হলেও বেশ ভীত সন্ত্রস্ত এবং উদ্বিগ্ন হয়ে আছেন কোনো কারণে। রুদ্রপ্রিয় এতক্ষণে খবরের কাগজটা মুখ থেকে সরিয়ে ভদ্রলোককে প্রতি নমস্কার জানিয়ে বলল, নমস্কার, আমি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? এদিকে ভদ্রলোক রুদ্রপ্রিয়র কাছে এলেও ওনাকে আমার খুব চেনা চেনা লাগছিল। মনে হলো কোথায় যেন দেখেছি তাকে। রুদ্রপ্রিয় ভদ্রলোকের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে ভদ্রলোক কোনো রকম ভনিতা না করেই হাঁফাতে হাঁফাতে বললেন, আমি গন্ধর্বপুর থেকে আসছি। আমার নাম ভবতোষ সান্যাল। গ্রামে আমাদের 7 পুরুষের জমিদারি আছে। আসলে খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে। আমি গন্ধর্বপুর নামটা শুনে তড়াক করে লাফিয়ে উঠলাম। এতক্ষণে বুঝলাম কেন ভদ্রলোককে এতটা চেনা চেনা লাগছে। আসলে ওই গ্রামেই তো আমার শৈশব কেটেছে। এক সময় গ্রামের জমিদার মশাইয়ের ছেলে এই ভবতোষ কাকার সাথে আমার মায়ের মামাতো দাদা কালু মামার হৃদ্যতার সম্পর্ক ছিল। বয়স তখন খুব বেশি ছিল না ওনার, এখন তো উনি বৃদ্ধ। আমি কুঁজো থেকে এক গ্লাস জল গড়িয়ে ওনাকে দিয়ে বললাম, আগে জল খেয়ে সুস্থির হয়ে বসুন, তারপর সব বলবেন। আমি বেশি কিছু বলার আগেই রুদ্রপ্রিয় হরিরামকে ডেকে বলল, হরিরাম, শরবতটা নিয়ে এসো, আর সঙ্গে কিছু মিষ্টি এনো। তারপর আমার দিকে ফিরিয়ে ভবতোষবাবুকে বলল, আগে ইনি আমার বন্ধু এবং সহকারী বৃশ্চিক চ্যাটার্জি। আচ্ছা বৃশ্চিক, তোমার কোনো আত্মীয়র বাড়ি তো গন্ধর্বপুরেই বলেছিলে, তাই না? ভদ্রলোক রুদ্রপ্রিয়র কথা শুনে অবাক হয়ে গেলেন। আমি একটু ইতস্তত করেই বললাম, হ্যাঁ ভায়া, আমি ওনাকে চিনতে পেরেছি। উনি একসময় আমার মামার সহপাঠী ছিলেন। ভবতোষবাবু হাঁ করে তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। আমি প্রণাম করে বললাম, কাকাবাবু, আমি সুধন্য চ্যাটার্জির ছেলে বৃশ্চিক। চিনতে পেরেছেন এবার? ভবতোষবাবু আরও কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর ওনার চোখে মুখে ঠোঁটের কোণে এক টুকরো ম্লান হাসি ফুটে উঠল। আমার কুশল সংবাদ নেবার পর হঠাৎ রুদ্রপ্রিয়র হাত দুটো ধরে কাতর স্বরে মিনতি করে বললেন, রুদ্রপ্রিয় বাবু, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমার মেয়েটাকে খুঁজে দিন। হরিরাম এর মধ্যে আমাদের সকলের জন্য শরবত আর মিষ্টি দিয়ে গেল। এক নিঃশ্বাসে পুরো শরবত শেষ করে জামার হাতায় মুখটা মুছে নিয়ে বললেন, মিষ্টিগুলো তুলে নিন ভাই, খুব খারাপ পরিস্থিতিতে আছি। দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার একমাত্র মেয়ে রঞ্জনা আজ প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ। বিস্তর খানা তল্লাশি, থানা পুলিশ করেও কোনো লাভ হয়নি। শেষে পরিচিত এক আইনজীবীর কাছে আপনার সুনাম শুনে এলাম এখানে। তাছাড়া সংবাদপত্র আপনার ছবি দেখেছি বেশ কয়েকবার। তারপর ব্রাউন পেপারের খাম থেকে একটা চেক বের করে কাঁপা কাঁপা স্বরে বললেন, পারিশ্রমিক দিয়ে চিন্তা করবেন না, চেকটা আপনার কাছে রাখুন। আপনার প্রয়োজন মতো সংখ্যা বসিয়ে নেবেন। শুধু আমার মেয়েটাকে খুঁজে দিন ভাই। আমার মনটা খারাপ হয়ে গেল ভবতোষবাবুর কথা শুনে। ওনার মেয়ে রঞ্জনাকে আমি ছেলেবেলায় বেশ কয়েকবার দেখেছি, তাই আরও বেশি খারাপ লাগছে। রুদ্র বলল, আপনি এত উতলা হবেন না, আমাকে প্রথম থেকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন। চিন্তা করবেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ভবতোষবাবু একটু আশ্বস্ত হয়ে খানিকক্ষণ অশ্রু সজল চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। তারপর চশমা খুলে কাঁচ পরিষ্কার করে বললেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন আমার মেয়ের সন্ধান দিতে। ভদ্রলোক এতটাই উত্তেজিত হয়ে উঠেছিলেন যে উঠে দাঁড়াতে গিয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিলেন। হরিরাম ভিতর থেকে একটা গদি আটা চেয়ার নিয়ে এলো। আমি তাকে ধরে সেখানে বসিয়ে দিয়ে বললাম,
এত দুশ্চিন্তা করবেন না কাকাবাবু। আপনার শরীর বিগড়ে গেলে কাকিমা আতান্তরে পড়ে যাবেন যে। পুরো ঘটনাটা বিস্তারিত বলুন। ঠিক কবে থেকে আর কখন থেকে আপনার মেয়ে নিখোঁজ হয়েছেন? ভবতোষবাবু কোনো মতেই নিজেকে সামলে নিয়ে বললেন, তোমার কাকিমা এখনো কিছু জানেন না। উনি জানেন মেয়ে কলেজ থেকে শিক্ষামূলক অভিযানে গেছেন। ভবতোষবাবু বলতে আরম্ভ করলেন, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 6:30টার ভিতরেই রঞ্জনা কলেজ থেকে বাড়ি ফিরে আসে। কিন্তু নিখোঁজ হওয়ার দিন যখন ফেরার নির্দিষ্ট সময় পেরিয়ে 7টা বেজে গেল, তখন আমি চিন্তিত হয়ে পড়লাম। প্রথমে ভাবলাম হয়তো বর্ধমান শাখায় ট্রেনের গন্ডগোল। মেয়ে বর্ধমান কলেজে পড়ে, প্রায় 1.25 ঘন্টার পথ। মেয়েকে আমি বহুবার বলেছি, বাড়িতে আমাদের নিজস্ব গাড়ি থাকতে তুই কেন গলদঘর্ম হয়ে বাসে ট্রেনে চাপতে যাবি? কিন্তু মেয়ে আমার একেবারেই অন্যরকম। সে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিল এবং সকলের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসত, তাই কিছুতেই গাড়িতে যাতায়াত করতো না। তবে সেদিন সন্ধে 7:30 বেজে যাওয়ার পরেও মেয়ে ফিরছে না দেখে আমি গাড়ি নিয়ে খোঁজ করতে বেরোলাম। স্টেশনে গিয়ে জানতে পারলাম সব ট্রেন ঠিক টাইমেই এসেছে। চারিদিকে অনেক খোঁজ খবর করলাম। আমাদের পাড়াপড়শি, আত্মীয় স্বজন এবং রঞ্জনার স্কুল কলেজের বন্ধু বান্ধবদের বাড়িতেও যথাসম্ভব টেলিফোন করে কোথাও সশরীরে গিয়েও খোঁজ নিয়ে এলাম, কিন্তু রঞ্জনাকে কোথাও পাওয়া গেল না। মেয়ে নিখোঁজ হবার 2 দিন পর গ্রামেরই এক পাগলা গোছের ছেলে হারু থানার বাইরে থেকে চেঁচিয়ে বলে সে নাকি রাতের আঁধারে গ্রামের পুকুর পাড়ে কাদের যেন ঘোরাফেরা করতে দেখেছে। থানায় যেহেতু মিসিং ডায়েরি করা ছিল, তাই পাগল হলে ওর কথার সূত্র ধরে পুলিশ হারুকে সেখানে নিয়ে যায় এবং তাকে সেই জায়গাটি দেখাতে বলে। থানা থেকে আমাকে খবর দিয়েছিল বলে আমিও তখন ওদের সাথেই ছিলাম। কিন্তু হারু তো মানসিক ভারসাম্যহীন, কখন কি যে বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই মুহূর্তেও আর কিছুই বলতে পারলো না। সব অসংলগ্ন কথা বলতে শুরু করলো, নিজের মাথার চুল ছিঁড়ে। চোখ মুখ লাল হয়ে লালা গড়াচ্ছিল। সেসব দেখে পুলিশ ওকে বদ্ধ উন্মাদ ভেবে সামান্য বকাঝকা করে ছেড়ে দিল। হারু সারাদিন একা একা বনে বাঁধারে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। ইন্সপেক্টর বললেন ছেলেটিকে অবিলম্বে মানসিক হাসপাতালে পাঠানো দরকার। কখন কাকে আক্রমণ করবে তার ঠিক ঠিকানা নেই। হারু সত্যি বদ্ধ উন্মাদ হয়ে গেছে। ও হয়তো অন্য কিছু বলতে চেয়েছে যা ওর নিজের মস্তিষ্ক প্রসূত। তাই আমি হতাশ হয়ে ফিরে এলাম। রুদ্রপ্রিয় সব শুনে গম্ভীর স্বরে একটা বলে চুপ করে গেল। ও কি ভাবছে তা আমি জানি। ও ভাবছে ওই পাগলটার কথা। আমি তো হারু নামের কাউকে মনেই করতে পারলাম না। হয়তো অতীতে কোনো সময় দেখেছি, তারপর ভুলে গিয়েছিলাম। তবে কোনো একটা যোগসূত্র থাকতে পারে বলে মনে হলো আমার। আমি বলতেই যাচ্ছিলাম, রুদ্র তার আগেই আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বলল, সত্যি সত্যি বদ্ধ পাগল কিনা তা শুধু আন্দাজের ভিত্তিতে নিশ্চিত হয়ে হারু নামের ছেলেটিকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। কোনো কারণে পাগল সাজার অভিনয় করছে কিনা সেটা দেখার দরকার ছিল। তাছাড়া আরও ধৈর্য ধরে জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল, কেননা পাগলরাও অনেক সময় অনেক কিছু জানতে পারে, উপলব্ধি করতে পারে, যা আমাদের সাধারণ মানুষের চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে যায়। যে ঘটনা আপনি শোনালেন তাতে চুলচেরা তদন্ত চাই। যাই হোক, আমি কেসটা নিলাম। আপনি আজকে রাত্রে এখানেই থেকে যান, আগামীকাল সকালের ট্রেনে আমরা রওনা দেব, কেমন? কিন্তু ভবতোষবাবু কিছুতেই থাকতে রাজি হলেন না। উনি বললেন, আমি নিজের গাড়ি নিয়ে এসেছি। ড্রাইভার গাড়ি নিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। তাছাড়া আমার ছোট সম্বন্ধীয় শ্বশুর বাড়ি বউবাজার স্ট্রিট এলাকায়, বহুদিন যাওয়া হয়নি। রাতটা ওখানে থেকে আগামীকাল সকাল সকাল আপনাদের নিয়ে গাড়ি দিয়ে রওনা দেব। আমি গাড়ি নিয়ে ঠিক 9টার মধ্যে চলে আসব। ভবতোষবাবু আরও একবার নমস্কার জানিয়ে নিচে নেমে গেলেন। আমি ওনাকে মোড় অবধি এগিয়ে দিয়ে গাড়িতে তুলে দিলাম। বাড়ি ফিরে চৌকাঠ ডিঙাতে যাব এমন সময় বৌঠানের গলা পেলাম। কি ব্যাপার, দুজনে বুঝি গড়ের মাঠে হাওয়া খেতে গিয়েছিলে? আর এদিকে আমি হাড় ভাঙা খাটুনি খেতে এলাম। তা কে যেতে বলেছিল শুনি মাথা দিব্যি দিয়ে? রুদ্রপ্রিয় খাটো গলায় টিপ্পনি কাটল খবরের কাগজের আড়াল থেকে, কিন্তু সৌভাগ্যবশত সেটা বৌঠান শুনতে পেলে না। বোধ করি সে তখন আমার উত্তরের অপেক্ষায় পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করছিল আপন মনে। এই রে,
বৌঠান ভুল ভেবেছে, এখনই ঝড় শুরু হলো বলে। আমি কোনো উত্তর না দিয়ে গলা খাঁকারি দিলাম বন্ধুবরের দৃষ্টি আকর্ষণ করতে, কিন্তু কোনো লাভ হলো না। আমি ভবতোষবাবুকে নিয়ে বেরিয়ে যাবার পর রুদ্রপ্রিয় আবার খবরের কাগজ খুলে বসেছিল। এতক্ষণ মাথাটা সেখান থেকে যাও বা বেরিয়েছিল, কিন্তু বৌঠানের গলা পেয়ে ইচ্ছাকৃতভাবে আবার খবরের কাগজটাকে আরো বেশি উপরে তুলে চোখের সামনে মেলে ধরল। বৌঠান ব্যঙ্গ করে বললে, আমি কানে গুঁজেছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো। কিছু যেন বুঝি না আমি, শরীর সাক্ষী মাতাল, যত সব। বুঝলাম কথাগুলো আমাদের দুজনকেই উদ্দেশ্য করে বলা হলো। রুদ্র যথারীতি রেগে মেগে কাগজটা দলা পাকিয়ে ছুঁড়ে দিয়ে কিছু একটা বলতেই যাচ্ছিল। আমি সেফ সাইডে থাকার জন্য ভবতোষবাবুর প্রসঙ্গ উত্থাপন করে তখনই বৌঠানকে থামিয়ে দিলাম। বৌঠান সব শুনে প্রথমে খানিকক্ষণ চুপ করে রইল, বেশ দুঃখ পেয়েছে বলে মনে হলো। তারপর বলল, ও বাবা, অন্তর্ধান রহস্য? মেয়েটা কি ভোজবাজির মতো উবে গেল তাহলে? এবার তো তাহলে বেশ অনেক দিনের ধাক্কা। বিড়বিড় করতে করতে আমাদের উত্তরের অপেক্ষা না করেই ঘরে ঢুকে আলমারি থেকে নিজের শাড়ি, কাপড় চোপড়, রুদ্রর জামা কাপড় ইত্যাদি বের করে ব্যাগ গোছাতে শুরু করে দিল। রুদ্রকে দেখলাম সেদিকে আর চোখে তাকিয়ে সে মিটিমিটি হাসছে। আমার চোখে চোখ পড়তেই গম্ভীর হয়ে নোটবুক খুলে কিসব লিখতে শুরু করে দিল। রাতে খাওয়া দাওয়ার পর রুদ্রপ্রিয় পান মুখে পুরে একটা সিগারেট ধরিয়ে বলল, বুঝলে বুঝছো, ভবতোষবাবুর মেয়ের কেসটা কিন্তু আর 5টা নিখোঁজ রহস্যের মামলা থেকে অনেকটাই আলাদা। তবে এক্ষেত্রে একটি সুবিধা, ঘটনার কেন্দ্রস্থল তোমার পরিচিত জায়গা। হ্যাঁ তাই। আমি সম্মতি জানালাম। ভবতোষবাবুর সাথে কথোপকথনের মাধ্যমে যে তথ্যগুলো উঠে এসেছিল সেগুলো নোট করে রেখে দিল রুদ্রপ্রিয়। বৌঠান বললে, মেয়ে নিখোঁজ হবার 7 দিন পর ওনার গোয়েন্দা ডাকার শখ হলো হঠাৎ? কেমন একটা খটকা লাগছে এটা। একদম খুব বড় প্রতিমা, খুবই আশ্চর্যের বিষয়। তবে ভদ্রলোকের মানসিক অবস্থা বিবেচনা করে ওই প্রসঙ্গ তুলিনি। তবে আগামীকাল সশরীরে ওখানে যাওয়ার পর সচক্ষে সব দেখে শুনে ভবতোষবাবুর কাছে কারণটা অবশ্যই জানতে চাইব। পরের দিন ঠিক 8:45 নাগাদ ভবতোষবাবু গাড়ি নিয়ে চলে এলেন। আমরা ব্যাগ, সুটকেস ইত্যাদি নিয়ে গাড়িতে উঠে বসলাম। গাড়িটা পুরোনো আমলের হলেও বেশ বড়। 9টা নাগাদ গাড়িটা ছেড়ে দিল। 4.5 ঘন্টার মধ্যেই আমরা দেবপুরের মোড়ে পৌঁছে গেলাম। সেখান থেকে আরও 20 মিনিটের পথ। অবশেষে আমরা বিশাল আমবাগান পেরিয়ে সেই শৈশবের গন্ধমাখা স্মৃতি বিজড়িত গন্ধর্বপুর গ্রামে প্রবেশ করলাম। ভবতোষবাবুর বাড়ির গাড়ি বারান্দায় গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই আমার মায়ের মামা অর্থাৎ আমার দাদা মশাইয়ের বাড়ি। ঠিক করলাম বিকেলের দিকে রুদ্রপ্রিয় আর বৌঠানকে নিয়ে দাদা মশাইয়ের বাড়ি যাব। অনেক বছর যাতায়াত নেই, তাই কোনো খবর না দিয়ে হঠাৎ দিনে দুপুরে গিয়ে বিব্রত করাটা ঠিক উচিত হবে না। ভবতোষবাবুর বাড়ি আমি আগেও দেখেছি, তবে ওই বিশাল বাড়ির ভিতরে যাবার সুযোগ এর আগে হয়নি। ভবতোষবাবুর নির্দেশে একজন ভৃত্য মতন লোক এসে আমাদের ব্যাগ, সুটকেস ইত্যাদি নিয়ে নিচের তলার টানা বারান্দার একেবারে শেষ প্রান্তের ঘরে নিয়ে চলে গেল। আমরা একতলার হল ঘরে গিয়ে বসলাম। মাথার উপর সুদৃশ্য বেলোয়ারি ঝাড়বাতি ঝুলছে। ঘরটা খুব সুন্দর করে গোছানো, চারপাশে আভিজাত্যের ছাপ সুস্পষ্ট। খানসামা এসে আমের ঠান্ডা পানা দিয়ে গেল। ভবতোষবাবু বললেন, আচ্ছা, অনেক বেলা হয়ে গেছে, শরবতটা খেয়ে একেবারে দুপুরের আহার করে নাও বৌমা। বৌঠান হলঘরের চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। ভবতোষবাবুর কথায় বলল, ঠিক আছে মেসোমশাই, আপনি তো আগে বসুন, আমরাও বসছি। আচ্ছা, কাকিমার ঘর কি উপরে? ভবতোষবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ মা, তোমরা খেয়ে নাও, পরে তোমাদের উপরে নিয়ে যাব। তারপর একটু ইতস্তত করে বললেন, আসলে তোমাদের কাকিমা এমনিতেও
গত 6 মাস ধরে পক্ষাঘাতে শয্যাশায়ী। ইদানিং একটু মাথার সমস্যাও হয়েছে। শুধু রঞ্জুকেই চিনতে পারে, অন্য কেউ গেলে শুধু রঞ্জুর কথা জিজ্ঞাসা করে। জানি না এভাবে কতদিন না জানিয়ে রাখবো। চশমা খুলে চোখ মুছলেন ভবতোষবাবু। আমরা স্তব্ধ হয়ে গেলাম। যাই হোক, পথশ্রমে ক্লান্ত ছিলাম। 3 জনে খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম। রুদ্রপ্রিয় আর বৌঠান জানলার কাছে দাঁড়িয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ একটা হই হট্টগোলের শব্দ পেলাম। মনে হলো কেউ বাইরের লোহার গেটটা ঝাঁকিয়ে ভবতোষবাবুর নাম ধরে চিৎকার করে বলছে, ভবতোষ, আমার কথা সেদিন বিশ্বাস করলি না তো? আমার পাগল ভেবে পুলিশের ঘর থেকে তাড়িয়ে দিলি তোরা? হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। হ্যাঁ, আমি আর বৌঠান চমকে গেলাম। রুদ্রপ্রিয় সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে মূল ফটকের সামনে গিয়ে পেয়াদাকে গেট খোলার নির্দেশ দিল। পেয়াদা তাকে পেছনে ধাওয়া না করার জন্য বললে রুদ্র জোর কণ্ঠে বলল, যা বলছি তাই শোনো, অযথা তর্ক করো না বিষ্টু, সময় খুব কম। তোমার কর্তাবাবুর সাথে আমাদের সব কথা হয়ে গেছে। রুদ্রপ্রিয় ধমক দিতেই পেয়াদা বিষ্টু মুখ কাঁচুমাচু করে গেটটা খুলে দিল। পাগল হলেও লোকটার গায়ে জোর আছে। রাস্তা থেকে একটা ইটের টুকরো তুলে লোহার গেটে ছুঁড়ে মারল। আর একটু হলেই রুদ্রপ্রিয়র কপালে গিয়ে লাগতো। তারপর ভুল বকতে বকতে এক ছুটে অনেকখানি এগিয়ে গেল। রুদ্র আর আমি দৌড়ে গেলাম সেদিকে, কিন্তু লোকটা পথের বাঁকে গিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। বিকেল হলেও তখনও চড়া রোদ ছিল, তাই রাস্তাঘাটে লোক চলাচল তেমন ছিল না। শুধু খড় বোঝাই ভ্যান রিক্সা মাঝে মাঝে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমি বললাম, আর একটু পরেই রোদ কমলে লোকজন বেরোবে ভায়া, তখন কাউকে ওর কথা জিজ্ঞাসা করে নেব। বৌঠানও চলে এসেছিলেন। আমি বললাম, ওই তো বৌঠান এসে গেছে, এখন একবার আমার দাদা মশাইয়ের বাড়িতে চলো। রুদ্রপ্রিয়র কপাল থেকে তখন ভ্রুকুটি যায়নি। সে বলল, বেশ, আপাতত তাই চলো, তবে ফিরে এসে হারুর খোঁজ করতেই হবে, ওকে ছাড়া যাবে না। আমি দাদামশাইয়ের বাড়িতে গেলাম। দাদামশাই গত হওয়ার খবর পেয়েছিলাম বছর 10 আগে। মায়ের মামাতো দাদা ধীরেন মামা ও শিখা মামিমা আমাদের যথেষ্ট আদর আপ্যায়ন করলেন। মামিমা বৌঠানের হাত ধরে বললেন, আমি কিন্তু ছাড়ছি না বৌমা তোমাকে, তুমি এখানেই থেকে যাও। বিশু ও বৃশ্চিকের সাথে গিয়ে ওই বাড়ি থেকে তোমার জিনিসপত্র নিয়ে আসবে খন। বিশু হলো এবারের পুরনো ভৃত্য। মামিমার ওপর আর কোনো কথা চলে না। দাদামশাইয়ের বাড়িতে চায়ের সাথে এক প্রস্থ জলযোগ সেরে আমি আর রুদ্রপ্রিয় ভবতোষবাবুর বাড়ি গেলাম। ওনাকে সব জানিয়ে ব্যাগপত্র নিয়ে আসার ব্যবস্থা করলাম। রুদ্রপ্রিয় বলল, ভবতোষবাবু, আমি আগামীকাল সকাল থেকে আমার কাজ শুরু করে দেব। আমি প্রথমে গোটা গ্রামটা ঘুরে দেখতে চাই। রঞ্জনা দেবী যাতায়াতের জন্য কোন রাস্তা ব্যবহার করতেন, কাদের সাথে মেলামেশা করতেন, সব কিছু জানা অত্যন্ত প্রয়োজন। তবে তার আগে ওই পাগল লোকটির সাথে দেখা করতে চাই। ভবতোষবাবুর মুখটা হঠাৎ চুপসে ছোট হয়ে গেল। রুদ্র সেটা লক্ষ্য করেও কিছু বুঝতে না দিয়ে বলল, চলুন ভবতোষবাবু, লোকটির আস্তানায় নিয়ে চলুন। বাড়ির পিছন দিকে ঝোপঝাড়, মাঠ, পুকুর ইত্যাদি পেরিয়ে বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জরাজীর্ণ বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন ভবতোষবাবু। বাইরে থেকে হাঁক পারতেই সেই রুগ্ন হাড় জিরজিরে উস্কো খুস্কো চুলের লোকটা মুখ দিয়ে হুম হুম শব্দ করতে করতে বেরিয়ে এলো। আমরা অবাক হয়ে গেলাম ভবতোষবাবুর আচরণে। উনি আমাদের হারু পাগলার বাড়িতে পৌঁছে দিয়ে হঠাৎ কোথাও যেন উধাও হয়ে গেলেন। রুদ্র সেদিকে তাকিয়ে বলল, ভবতোষবাবু আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে, ওনার গতিবিধির ওপরও নজর রাখা দরকার। আমি বললাম, হ্যাঁ ভায়া, আমারও কেবলই মনে হচ্ছে ভবতোষবাবু কোনো কারণে হারুকে দেখে ভয় পাচ্ছেন, তাই চলে গেলেন।
ওদিকে হারু পাগলা শান্ত হয়ে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রইল আমাদের দিকে। রুদ্রপ্রিয় হারু পাগলার চোখে চোখ রেখে ফিস ফিস করে আমার কানে কানে বলল, বুঝলে বৃশ্চিক, লোকটার বুদ্ধি কিন্তু এখনো পুরোপুরি লোপ পায়নি। আমার মনে হয় উনি আগে সুস্থ স্বাভাবিক ছিলেন, কোনো জটিল অসুখে ভোগে অথবা হঠাৎ কোনো শক পেয়ে পাগল হয়ে গেছেন। পেয়ারার কাছে খবর দিয়ে জেনেছি উনি নাকি এই গ্রামে মাত্র মাসখানেক হলো এসেছেন। তা যদি সত্যি হয় তাহলে খোঁজ নিতে হবে তার আগে তিনি কোথায় থাকতেন, কেন নিজের জায়গা ছেড়ে এখানে এসেছেন। বিষয়টা যেমন জটিল তেমনই রহস্যময়। আমি বললাম, এ ব্যাপারে ভবতোষবাবু কিছু না বলতে চাইলেও আমি মামাবাবুকে বলে সব খবর বের করে নেব। এর মধ্যে ভবতোষবাবু আমাদের নিতে ফিরে এসেছিলেন। আমি ওনার চলে যাবার কারণ জানতে চাইলে উনি বললেন, আসলে আমার আবার পাগলদের খুব ভয়। একবার এক পাগল আমাকে আঁচড়ে কামড়ে রক্ত বের করে দিয়েছিল, তাই আর কি। এদিকে ভবতোষবাবুর কথা শেষ হবার আগেই একটা ঘটনা ঘটে গেল। ঘরের কোণে রাখা একটা মোটা লাঠি নিয়ে হারু পাগলা ছুটে এলো ভবতোষ কাকার দিকে। আচমকা লাঠিটা নিয়ে মারতে উদ্যত হতেই রুদ্রপ্রিয় ভবতোষবাবুকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আমি হারু পাগলাকে চেপে ধরলাম। রুদ্র না দেখলে ভবতোষ কাকার মাথা ফিটে চৌচির হয়ে যেত আজ। রুদ্র চোখ সরু করে সন্দেহের দৃষ্টিতে ভবতোষবাবুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কি ব্যাপার বলুন তো ভবতোষবাবু, লোকটা আপনাকে দেখে অমন তেড়ে গেল কেন? বিকেলে আপনার নাম ধরে প্রলাপ বকার কারণই বাকি। ভবতোষবাবু কোনো উত্তর দিতে পারলেন না, শুধু মাথা হেঁট করে রইলেন। রুদ্রপ্রিয় বলল, দেখুন কাকাবাবু, আপনি কিছু লুকোলে রঞ্জনা দেবীকে খুঁজে পাওয়া কিন্তু আরও মুশকিল হয়ে যাবে। আশা করি আপনি এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। ভবতোষবাবু বললেন, আর কিছু লুকোবো না বাবা, সবকিছু শোনার পর পারলে আমাকে ক্ষমা করো। জড়ানো কণ্ঠে কাঁপতে কাঁপতে ভবতোষবাবু বলে উঠলেন। রুদ্রপ্রিয় ভুরু কুঞ্চিত করে তাকিয়ে বলে চুপ করে গেল। মাত্র কয়েক সেকেন্ডের বিরতি, তারপর বলল, আরও একটা প্রশ্ন আছে। রঞ্জনা দেবী নিখোঁজ হবার 7-7টা দিন কেটে যাওয়ার পর হঠাৎ আমার কাছে এলেন কেন? ভবতোষ কাকা বললেন, আমি ভয় পেয়েছিলাম বাবা। এত বড় জমিদারি আর ব্যবসার খাতিরে আমার শত্রুর অভাব নেই। তাই প্রথমে ভেবেছিলাম যদি কেউ আমাকে বিপাকে ফেলার জন্য রঞ্জন আমাকে অপহরণ করে থাকে, তাহলে আমি থানায় ডায়েরি করার পর আবার গোয়েন্দার কাছে যাচ্ছি, খবর পেলে ওরা মেয়ের ক্ষতি করে দিতে পারে। তাই আমি সঙ্গে সঙ্গে যেতে পারিনি। তাছাড়া রঞ্জনা নিখোঁজ হয়েছে সেই খবরটা কিন্তু পাড়া প্রতিবেশীরা এখনো জানে না। আমি বুঝলাম এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। আমরা হারু পাগলা বা ভবতোষবাবু কাউকেই আর ঘাঁটালাম না। দাদামশাইয়ের বাড়ি চলে এলাম। রুদ্রপ্রিয় বলল, আমার অভিজ্ঞতা বলছে পাগল লোকটি ভবতোষবাবুর পূর্ব পরিচিত এবং ওনার এই অবস্থার জন্য কোনো না কোনোভাবে ভবতোষবাবুই দায়ী। আমি আকাশ থেকে পড়লাম, বলো কি ভায়া, এ তো দেখছি কেঁচো খুঁড়তে কেউটে বেরোচ্ছে। তা তো বেরোচ্ছে, তবে তার আগে রঞ্জনা দেবীর অন্তর্ধানের সাথে হারু নামের লোকটির কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। হারুবাবু পাগল হলে ওনার সাথে অবশ্যই কথা বলা দরকার। উনি পুকুর পাড়ে কি দেখেছিলেন, কেন সেখানে গেছিলেন, উনি আগে কোথায় থাকতেন, কেন এখানে এসেছেন, এই সব কিছুই ওনার কাছ থেকেই আমরা শুনবো। বৌঠান সব শুনে বললে, কিন্তু উনি তো সুস্থ স্বাভাবিক নন। মানসিক ভারসাম্যহীন মানুষের কাছ থেকে তুমি কিভাবে সত্যটা জানতে পারবে? সে দায়িত্ব আমার, প্রতিমা। পরদিন সকালে আমরা গ্রাম পরিদর্শন করতে বেরোলাম। রুদ্রপ্রিয় ভবতোষ বাবুর সাথে কথা বলতে বলতে এগিয়ে গিয়েছিল। আমি আর বৌঠান ইচ্ছে করেই পিছিয়ে পড়ছিলাম। গ্রামবাসীরা আমাদের সবাইকে অবাক হয়ে দেখছিল। বৌঠান পাড়ার কয়েকজন মহিলার সাথে খোশ গল্পে মেতে উঠল, আর তা থেকেই একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। শুনলাম রঞ্জনার সাথে নাকি এই গ্রামেরই এক দরিদ্র মেধাবী ছেলে সুশান্ত মল্লিকের সম্পর্ক ছিল। তারা বিয়ে করবে বলে ঠিকও করেছিল, কিন্তু ভবতোষ বাবু একেবারেই রাজি ছিলেন না, তার বংশমর্যাদা ও আত্ম অহংের কারণে।
বৌঠান বললে, ঠাকুরপো, ভবতোষবাবু কিন্তু এই সম্পর্কের ব্যাপারটা বেমালুম চেপে গেছেন আমাদের কাছে। লোকটার পক্ষে সম্মান রক্ষার্থে নিজের মেয়েকে গুম করে দেওয়াটা কিন্তু অসম্ভব নয়, যাতে ওনার ওপর কারুর কোনো সন্দেহ না হয়। তাই সে উপযাজক হয়ে তোমার বন্ধুর কাছে এসে মেয়েটাকে খুঁজে দেওয়ার কথা বলেন। বৌঠানের কথায় আমি যথেষ্ট যুক্তি খুঁজে পেলাম। পরক্ষণেই আবার ভবতোষবাবুর ওপর হারু পাগলার হামলার দৃশ্যটা ভেবে মনে হলো, তবে কি হারু পাগলাই রঞ্জনাকে কোথাও সরিয়ে দিয়ে পাগল সেজে রয়েছে, নাকি অন্য কেউ সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্য নিয়ে রঞ্জনাকে কোথাও সরিয়ে দিয়েছে? হাজারটা চিন্তা টোকা মারছিল মস্তিষ্কের ঘরে। সেই মুহূর্তে কোনো উত্তর খুঁজে পেলাম না। রুদ্রপ্রিয়র সাথে গ্রাম দেখে দুপুরের আগেই দাদামশাইয়ের বাড়ি ফিরে এলাম। ভুরি ভোজের আয়োজন হয়েছিল। সেসব পেট পুরে খেয়ে আমরা দোতলার ঘরে বিশ্রাম নিতে এলাম। বৌঠান রুদ্রকে সুশান্ত মল্লিকের সাথে রঞ্জনার সম্পর্কের কথাটা জানালো। রুদ্রপ্রিয় বাহবা দিয়ে বলল, বাহ বাহ বাহ, খুব ভালো একটা কাজের কাজ করেছো তোমরা। সুশান্ত মল্লিকের খোঁজ নিতে যেতে হবে আজ বিকেলেই। ছেলেটির মোটিভ থাকলেও থাকতে পারে। ভবতোষবাবুর মেয়ের সাথে বিয়ে হলে ছেলেটার কপাল খুলে যেত, কিন্তু ভবতোষবাবু তাদের বিয়েতে রাজি না হওয়ায় তার পরিকল্পনা ভেস্তে যায়। সেই আগে রঞ্জনা দেবীকে অপহরণ করে হাপিস করে দেওয়া অসম্ভব কিছু নয়। কিন্তু ভায়া, একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, গ্রামবাসীরা কেউ কিন্তু এখনো রঞ্জনার নিখোঁজ হবার খবরটা জানে না। শুধুমাত্র কথায় কথায় তারা আমাদের ওই সম্পর্কের কথাটা জানিয়েছে। ব্যাপারটা কিন্তু আমি প্রথম থেকেই আঁচ করেছিলাম। তাই রঞ্জনা দেবীর পাড়াতুতো বন্ধু বান্ধবরা কেউ কোনো ক্লু দিতে পারেনি। এরা কেউই ওর কলেজের সহপাঠী নয়। আমি ভবতোষবাবুর কাছ থেকে শুনে রঞ্জনা দেবীর কলেজের বন্ধু বান্ধবদের একটা তালিকা তৈরি করেছি। আগামীকাল হরিরামকে সঙ্গে নিয়ে দারোগা বংশীবাবু কলেজে যাবেন। টেলিফোনে সেই ব্যবস্থা করে রেখেছি। তবে আরও একটা কাজ কিন্তু এখনো বাকি আছে। এখানে আসার পর থেকে এখনো অবধি ভবতোষবাবুর স্ত্রীকে দেখতে পাওয়া যায়নি। হারুবাবুর ঘটনার জেরে বিষয়টা আমাদের মাথা থেকে একেবারে বেরিয়ে গেছিল। সেই কাজটাও আজ বিকেলে সেরে ফেলতে হবে। উনি সত্যি অসুস্থ নাকি অসুস্থ করে দেওয়া হয়েছে তা সচক্ষে দেখে আসাটা অত্যন্ত প্রয়োজন। আমি অবাক হয়ে বললাম, বলো কি ভায়া, তুমি এত সব বন্দোবস্ত করলে কখন? উত্তরে রুদ্র মুচকি হাসল। এই হাসির অর্থ আমার জানা, মানে ও কিছু বলবে না এই ব্যাপারে। তবে ভবতোষবাবুর স্ত্রীর ব্যাপারটা ঠিক বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, ভবতোষবাবুর স্ত্রী অসুস্থ নয় বলছো? পক্ষাঘাতে শয্যাশায়ী শুনলাম যে। হ্যাঁ বৃশ্চিক, ঠিকই শুনেছ, কিন্তু স্বার্থে ঘা পড়লে মানুষ যে কত নিচে নামতে পারে এর আগেও অনেকগুলো কেসে আমরা তার নমুনা পেয়েছি। সুতরাং এই ঘটনা সাজানো কিনা তা দেখা দরকার। সকালে জেনে গেছিলাম রঞ্জনার প্রেমিকের নাম সুশান্ত মল্লিক। খোঁজ করে এক গ্রামবাসীর সাথে সুশান্তবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। সুশান্তবাবু বাড়িতে ছিলেন না। ওনার এক কাকা ছাড়া তিন কুলে আর কেউ নেই। সেই বৃদ্ধ কাকার সাথে কথাবার্তা বলে চলে আসার সময় পাড়াপড়শিদের সাথে আলাদা করে রুদ্রপ্রিয় অনেকক্ষণ কথা বলল। সুশান্তর বৃদ্ধ কাকা জানালেন, সুশান্তকে মানা করেছিলুম রঞ্জনার সাথে সম্পর্ক না রাখতে। জমিদার বাবু কখনোই মেনে নেবেন না, কিন্তু রঞ্জনা সুশান্তকে বলেছে ওরা লুকিয়ে কাগজপত্রে সই সাবুত করে বিয়েটা সেরে নেবে, পরে সব জানিয়ে দেবে। তখন জমিদার বাবু মেনে নিতে বাধ্য হবেন। তাই সে কথা শুনে আমি আর বাধা দিইনি। কিন্তু রঞ্জু মা যে নিখোঁজ হয়েছে তা আমরা কেউ জানতাম না এতদিন। সবার সাথে কথা বলে সুশান্ত যে নিরপরাধ সে ব্যাপারে অনেকটাই নিশ্চিন্ত হতে পারলাম। তবে আরও প্রমাণ এবং অনুসন্ধানের প্রয়োজন আছে। তাই রুদ্র বলে এসেছিল সুশান্ত বাবু যেন এখন কিছুদিন এলাকা ছেড়ে বাইরে কোথাও না যান। ফেরার পথে একবার ভবতোষ বাবুর বাড়িতে হানা দিলাম। গিয়ে দেখলাম সত্যিই উনার স্ত্রী প্রায় পাগল এবং শয্যাশায়ী।
অনেকদিন ধরেই তিনি নার্ভের সমস্যায় ভুগছিলেন। তারপর পক্ষাঘাত হয়। এখন মেয়েকে কাছে না পেয়ে কোনো অজানা আশঙ্কায় তিনি পাগলের মতো হয়ে গেছেন। চোখে ভালো করে দেখতেও পান না। বৌঠানকে দেখে তিনি বলে উঠলেন, রঞ্জনা, এলি মা? কোথায় ছিলি রে এতদিন? কেন চলে গেছিলি আমাকে ছেড়ে? আর কোথাও যাস না কিন্তু। কি রে মা, আর কোথাও যাস না আমায় ছেড়ে? বৌঠানের চোখে জল এসে গেল। কি বলবে ভেবে না পেয়ে সে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আমি আর রুদ্রপ্রিয় ভারাক্রান্ত মনে ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম বৌঠান উঠোনের এক পাশে চুপ করে বসে আছে। মাঝে মাঝে আঁচলে চোখ মুছে নিচ্ছে। বাইরে এসে ভবতোষবাবুকে আচমকে একটা প্রশ্ন করে বসলো রুদ্রপ্রিয়। রঞ্জনা দেবীর সাথে যে কারো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সে গরিব বলে আপনি তাদের বিয়েতে মত দেননি, এই কথাগুলো আমার কাছে গোপন করার কারণ কি ভবতোষবাবু? সুশান্তবাবু তো জড়িত থাকতে পারে রঞ্জনা দেবীর নিখোঁজের ঘটনায়, তাহলে কেন লুকিয়ে রাখলেন বিষয়টা? যেহেতু আপনি তাকে জামাই হিসেবে প্রত্যাখ্যান করছেন। সুশান্ত মল্লিকের ক্ষেত্রে দুটো সম্ভাবনা আছে। একটি হলো লোকচক্ষুর অন্তরালে রঞ্জনা দেবীকে তিনি লুকিয়ে রেখেছেন, যোগাযোগ আছে উভয়ের ভিতরে, অথবা আক্রোশ মেটাতে রঞ্জনা দেবীকে গুম করে দিয়েছে। তাহলে খবরটা চেপে গেলেন কেন? তাহলে তো এটাই ধরে নিতে হবে আপনি নিজেই বংশমর্যাদা ও সম্মান বাঁচাতে নিজের মেয়েকে হয় কোথাও সরিয়ে দিয়েছেন আর নয়তো খতম করে দিয়েছেন লোক লাগিয়ে। আকসার এসব ঘটনা ঘটছে আজকাল, কাগজ খুললেই হেডিং, সম্মান রক্ষার্থে মেয়েকে খুন। বন্ধু বরের কথা শুনে ভবতোষবাবু কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, না বাবা না, আমি মেয়ের বিয়েতে ঘোর আপত্তি করলেও নিজের মেয়েকে মেরে দোষ ঢাকতে তোমাদের কাছে যাব তা নয়। আসলে বিভিন্ন ঘটনার মধ্যে আমি তোমাকে সুশান্তর কথা জানাতে ভুলে গিয়েছিলাম। তবে আমি সুশান্তকে পাত্র হিসাবে অপছন্দ করলেও এইটুকু বিশ্বাস আছে যে সুশান্ত আমার মেয়ের কোনো ক্ষতি করেনি। রঞ্জুর নিখোঁজ হবার ঘটনায় ওর কোনো হাত নেই। ও দরিদ্র হলেও নির্লোভ এবং অতি বিনয়ী ভদ্র ছেলে। তাই থানায় যেদিন মিসিং ডায়েরি করেছিলাম সেদিন সুশান্তর কোনো প্রসঙ্গ তুলিনি। ও আই সি। বলে রুদ্র চুপ করে গেল। তবে তখনকার মতো ভবতোষবাবুকে ছেড়ে দিলেও বলে এলো, যতদিন এই রহস্যের কিনারা হচ্ছে ততদিন আপনি গ্রামের বাইরে কোথাও যাবেন না। আমি হারুর ব্যাপারটা দেখছি। ভবতোষবাবু চোখের জল মুছতে মুছতে বললেন, আর কোনো দোষ নেই, ওকে তোমরা ছেড়ে দাও। ওর সাথে অনেক অন্যায় করেছি আমি বললাম, কাকাবাবু, বাস্তব যতই কঠিন হোক আপনাকে সত্যের মুখোমুখি হতেই হবে। আপনি সবটা খুলে বলুন। ভবতোষবাবু মাথা নিচু করে বললেন, আমার ভাই প্রিয়তোষ শহরে চাকরি করে। সে মাঝে মাঝে গ্রামে আসতো। একবার পাশের গ্রামের রাধাকান্তপুরে চড়কের মেলায় প্রিয়তোষের সাথে হারুর বোন উর্মির দেখা হয়ে যায়। হারুর বাড়ি রাধাকান্তপুরে। ওরা দুই ভাই বোন অনাথ ছিল। হারু তার ছোট বোন উর্মিকে খুব ভালোবাসত। প্রিয়তোষের চরিত্র ভালো ছিল না। একদিন প্রিয়তোষ হারুর অনুপস্থিতিতে ওদের বাড়িতে যায়। উর্মিকে বলে পথে ওর সাথে হারুদার দেখা হয়েছিল। হারুদা বলেছে উর্মি একা আছে, ওকে পাহারা দিতে। উর্মি তা সরল মনে বিশ্বাস করে। তারপর প্রিয়তোষ সুযোগ বুঝে ওর শ্লীলতা হানি করে গলা টিপে হত্যা করে এবং পাখার সাথে ফাঁস দিয়ে ঝুড়িয়ে দেয়। প্রিয়কে বাঁচাতে আমায় অনেক কাঠ খড় পোড়াতে হয়। ওপর মহলে টাকা খাইয়ে সেই খুনের মামলা চেপে দেওয়া হয়। প্রিয় নির্দোষ প্রমাণিত হয়। উর্মির হত্যার পর থেকে হারু উন্মাদ হয়ে যায়। সারাদিন পথে পথে ঘুরে বেড়ায়, প্রলাপ বকে। আমার বাড়িতে এসে আমাকে আক্রমণ করে। আমরা স্তম্ভিত হয়ে গেলাম ভবতোষবাবুর কথা শুনে। পরের দিন সকালে হারুবাবুর খোঁজে বেরিয়ে পড়লাম। উনি বাড়িতে ছিলেন না। ওনার সম্বন্ধে গ্রামবাসীদের আবার নতুন করে খোঁজ খবর নিতে গ্রামের আরও খানিকটা ভিতরে চলে গেলাম আমরা। এমন সময় কোত্থেকে একটা দলা পাকানো কাগজ এসে রুদ্রপ্রিয়র পায়ের কাছে পড়ল। কাগজটা খুলতেই দেখলাম গোটা গোটা অক্ষরে হুমকি দিয়ে লেখা, প্রাণে বাঁচতে চাস তো পত্রপাঠ, গোয়েন্দাগিরি ছেড়ে এখান থেকে পালা,
নইলে তোর স্ত্রী আর সাগরেদের লাশ দেখতে পাবি, একেবারে তোর ঠিকানায় পাঠিয়ে দেব। আমি আশ্চর্য হয়ে গেলাম বন্ধুবরের মুখে হাসি দেখে। হুমকি চিঠি যদিও নতুন কিছু নয়, তবু ওখানে বৌঠানের কথাও লেখা আছে। তা সত্ত্বেও রুদ্রপ্রিয় এতটুকু বিচলিত হলো না, বরং হাসি মুখে বলল, অপহরণকারী ভয় পেয়েছে বুঝলে ভাইয়া। যে পথে এগোচ্ছি তাতে তার ধরা পড়ে যাবার প্রভূত সম্ভাবনা রয়েছে। একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল যে অপহরণকারী তোমাদের এই গন্ধর্বপুরেই লুকিয়ে আছে। তবে সে আমাদের চেনা কেউ নাও হতে পারে। হয়তো এতদিনে বুঝতে পেরেছে আমি উঠিকি নই, রঞ্জনা দেবীর অন্তর্ধান রহস্যের তদন্ত করতে এসেছি। অনেক ভেবে দেখলাম ভাইয়া, ভবতোষবাবু চরম অন্যায় কাজ করেছেন হারুবাবুর সাথে। তবু হারুবাবু কিন্তু রঞ্জনার কোনো ক্ষতি করেনি। সুকান্তবাবু নির্দোষ। উনি যে দোকানে হিসেব রক্ষকের কাজ করে, আমি তোমার মামার ঘরে টেলিফোন থেকে ফোন করে দুজন লোককে সেখানে পাঠিয়েছিলাম। ভবতোষবাবু যতই খারাপ হোক আমার কাছে মিথ্যে বলেননি। ওনার কোনো হাত নেই এই ঘটনায়। তাহলে বাকি থাকলো কে? আমার মাথাতেও একই প্রশ্ন ঘুরতে লাগলো। রুদ্র বলল, চলো বৃষ্টিক, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে বরং গ্রামের ভিতরটা একবার ঢৌ মেরে আসি। ভিতরের পরিবেশটা যেন আরো বেশি শান্ত ও নিবিড়। এদিকে আমার আগে কখনো আসা হয়নি। হাঁটতে বেশ ভালো লাগছিল। হঠাৎ গাছগাছালির ফাঁক দিয়ে একটা স্কুল বাড়ি চোখে পড়ল আমাদের। একটু অবাকই হলাম আমি। তবে বিল্ডিংয়ের চেহারা দেখে মনে হলো হালে হয়েছে। স্কুলের নাম গন্ধর্বপুর প্রাথমিক বিদ্যালয়। সামনে এক চিলতে ফুল বাগানও রয়েছে। সেখানে মালি গোছের একজন ঝাড়ি দিয়ে জল দিচ্ছে। আমি তার নাম জানতে চাইলাম। মালির নাম নিকুঞ্জ। জিজ্ঞেস করলাম, আচ্ছা নিকুঞ্জ, এই স্কুল বাড়িটা কি নতুন হয়েছে? আগে তো পাড়ার ক্লাবে পাঠশালা বসতো। নিকুঞ্জ বলল, আগে বাবু, স্কুলটা জমিদার মশাইয়ের উদ্যোগে তৈরি করা হয়েছে বছর দুয়েক আগে। খরচাপাতি সব উনি দিয়েছেন। খুব ভালো মানুষ এবং পরোপকারী আমাদের জমিদার বাবু। রুদ্রপ্রিয় চাপা স্বরে বলল, ভবতোষবাবুর নামে সবাই সুখ্যাতিই করছে। এরা খুব সমীহ করে ওনাকে। হারুবাবুর বোন উর্মির কেসটা তার মানে এরা কেউ জানে না, কিংবা অন্য কিছু জানে। আমি বললাম, একদম ঠিক কথা বলেছ ভায়া। রুদ্রপ্রিয় জানতে চাইল স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীর সংখ্যা কত। নিকুঞ্জ জানালো, অনেক ছেলে মেয়ে স্কুলে পড়ে, এমনকি পাশের গ্রাম থেকে পড়তে আসে। এটা মাস্টার মাত্র 3 জন আছেন। এদিকে প্রায় 1 মাস হয়ে গেল বড় মাস্টার বাবু স্কুলে আসছেন না। উনি খুব অসুস্থ, তাই সহকারী মাস্টার বাবু সবকিছু একা হাতে সামলাচ্ছেন। মাত্র 3 জন শিক্ষক শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। রুদ্র ফেরার সময় বলল, আগামীকাল সকালে এসে স্কুলের টিচার ইনচার্জের সাথে কথাবার্তা বলে যাব। তখন একবার প্রধান শিক্ষকের বাড়িতেও দেখা করে আসব। 1 মাস ছুটিতে আছেন বলে কথা। কথাটা আমারও মনে ধরল। বৌঠানো সায় দিল। রাতে শুয়ে শুয়ে রুদ্র বলল, গ্রামের প্রাথমিক বিদ্যালয় হলেও ছাত্রছাত্রীর সংখ্যা নেহাত কম নয় জানো। এদিকে শিক্ষক সর্বসাকুল্যে মাত্র 3 জন, তার মধ্যে আবার হেড স্যার 1 মাস ধরে অসুস্থ। বিষয়টা কিরকম অদ্ভুত ঠেকছে না বৃশ্চিক? ঠিক বলেছ ভাইয়া, আমিও এটাই ভাবছিলাম। পরের দিন সকাল 8টা নাগাদ পরিচয়পত্র দেখিয়ে স্কুলের সহকারী শিক্ষক নীলমণি মুখোপাধ্যায় এবং অন্য আরেকজন শিক্ষক বৃন্দাবন তালুকদারের সাথে সাক্ষাৎ করে কথাবার্তা চালিয়ে গেল রুদ্রপ্রিয়। নীলমণিবাবু জানালেন, গত 24শে মার্চ থেকে হেড স্যার স্কুলে আসছেন না। ওনার স্ত্রী স্কুলে লোক পাঠিয়ে খবর দিয়েছিলেন মাস্টারমশাই নাকি কোনো অজানা জ্বরে একেবারে কাহিল হয়ে পড়েছেন। ওনার ওঠার ক্ষমতা ছিল না। রক্ত পরীক্ষা করতে দিয়েছিলেন, লিভারের অসুখ ধরা পড়েছে। খবরটা পাওয়া মাত্র আমি জমিদার বাবুকে জানাই। সব শুনে জমিদার বাবু সেদিন বিকেলেই আমাকে আর বৃন্দাবন বাবুকে সঙ্গে নিয়ে হেডমাস্টার বাবুর বাড়িতে গেলেন ওনাকে দেখে আসতে। বৃন্দাবন বাবু বললেন, আমি তখন সবেমাত্র ভাবছিলাম বড় মাস্টার বাবুকে একবার দেখতে যাব, তাই নীলমণিদাকে ডাকতে যাচ্ছিলাম। তখনই নীলমণিদা এসে বললেন, চলো বৃন্দাবন, মাস্টার বাবুকে একবার দেখে আসি, জমিদার বাবু আমাদের সাথে যাবেন। নীলমণিবাবু ও বৃন্দাবন তালুকদার
দুজনের কথা শুনেই বুঝলাম ভবতোষবাবু মেয়ের সুখে ম্রিয়মান থাকলেও হেডমাস্টার অসুস্থ শুনে দেখতে গিয়েছিলেন। মোট কথা তিনি একজন কর্তব্যপরায়ণ মানুষ। তবে হারুবাবুর বোনের ঘটনাটা ওনার চরিত্রে দাগ কেটেছে। যদিও হারুবাবুর অভিযোগকে পাগলের প্রলাপ ভেবে উপযুক্ত প্রমাণের অভাবে গ্রামবাসীরা ভবতোষের উপর কোনো কলঙ্ক লাগতে দেয়নি, তবে প্রজাদের তিনি ভালোবাসেন, এটাই প্লাস পয়েন্ট। নীলমণিবাবু আরও বললেন, আমরা গিয়ে দেখলাম বড় মাস্টার বাবু বিছানায় পুরোপুরি শয্যাশায়ী, কথা বলতে পারছেন না, পাশ ফিরতে পারছেন না, লিভার বড় হয়ে গেছে, কাতরাচ্ছিলেন। কষ্টে সৃষ্টি ইশারায় কথা বলার চেষ্টা করলেন, আমরা নিষেধ করলাম। জমিদার বাবু ওনাকে পুরোপুরি সুস্থ হয়ে তবেই স্কুলে জয়েন করতে বললেন। এমনকি ওনার স্ত্রীকে ডেকে বলেছিলেন ভালো করে চিকিৎসা করাতে, দরকার হলে তিনি শহর থেকে ডাক্তার আনার ব্যবস্থা করবেন। বৌঠান আজ দাদামশাইয়ের বাড়িতেই ছিল। ওনাদের সাথে কথা বলে ফেরার পথে রুদ্রপ্রিয় বলল, ভায়া বৃশ্চিক, তারিখটা হিসেব করে দেখেছ কি? 23শে মার্চ সন্ধ্যা থেকে রঞ্জনা দেবী নিখোঁজ। ওদিকে হেডমাস্টার নিখিলেশ সামন্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ঠিক তার পরের দিন, অর্থাৎ 24শে মার্চ থেকে। দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই তো। লিভার বাড়লে তার লক্ষণ সাধারণত জন্ডিসের জীবাণু ঢোকার 3 সপ্তাহ পর থেকে ফুটে ওঠে। তারপর বিভিন্ন রকম সমস্যা নিয়ে শিওর হতে আরও দিন 7 লেগে যায়। উনি 23শে মার্চ পর্যন্ত ঠিক থাকলেন, অথচ তার পরের দিন হঠাৎ করে একদিনের মধ্যেই বুঝে গেলেন যে লিভার বেড়েছে। তার আগে কোনো লক্ষণে প্রকাশ পেল না। স্ট্রেঞ্জ। সন্দেহ ও রহস্য আরও ঘনীভূত হলো আমাদের মনে। কেসটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। ভবতোষবাবুর বাড়ির কাছাকাছি এসে রুদ্রপ্রিয় বলল, বৃশ্চিক, তুমি ওনাকে গিয়ে বলো আমি এখন একবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিলেশ বাবুর বাড়ি যেতে চাই, উনি যেন আমাদের সঙ্গে যান। আমি যেতেই পেয়াদা গেট খুলে দিল। আমি রুদ্রপ্রিয়র কথা জানিয়ে বললাম, কাকাবাবু এখনই চলুন, দেরি করবেন না। ভবতোষবাবু অবাক হয়ে বললেন, নিখিলেশের বাড়ি? কিন্তু সে তো খুব অসুস্থ, স্কুলে আসছে না বহুদিন ধরে। পরে আর খোঁজ নিয়েছিলেন ওনার? ভবতোষবাবু মাথা নেড়ে বললেন, না বাবা, রঞ্জনা নিখোঁজ হওয়ার পরেও ওকে দেখতে গেছিলাম ঠিকই, কিন্তু তারপর ওদিকে আর মন দিতে পারিনি। রুদ্রপ্রিয় ওপরে উঠে এসেছিল, বলল, এটাই ভুল করেছেন আপনি। যাই হোক, এখন চলুন, জরুরি দরকার আছে। ভবতোষবাবু স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন রুদ্রপ্রিয়র মুখের দিকে। তারপর গাড়ি বের করে আমাদের নিয়ে হেডমাস্টার নিখিলেশ সামন্তর বাড়ির দিকে রওনা দিলেন। 5 মিনিটেরও কম সময়ের মধ্যে ওনার বাড়িতে পৌঁছে গেলাম। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। সদর দরজা বন্ধ ছিল। ভবতোষবাবু দরজায় কড়াঘাত করলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই একজন স্ত্রীলোক দরজা খুলে আমাদের দেখে মাথায় কাপড় দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভবতোষবাবু একটু তফাতে গিয়ে দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে স্ত্রীলোকটি অবাক হয়ে বললেন, জমিদার বাবু আপনি এসেছেন, আসুন আসুন। ভবতোষবাবু বললেন, হ্যাঁ বৌমা, আমরা নিখিলেশকে দেখতে এসেছি। কেমন আছে ও এখন? বুঝলাম ইনিই নিখিলেশ বাবুর স্ত্রী সুমিত্রা দেবী। আমাদের দেখিয়ে ভবতোষবাবু বললেন, ওনারা আমার অতিথি, নিখিলেশের সাথে ওনাদের বিশেষ প্রয়োজন আছে, কথা বলা যাবে? সে কথা শুনে সুমিত্রা দেবী যা বললেন তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গেল আমার। রুদ্রর চোয়াল শক্ত হয়ে এলো। প্রথমে সুমিত্রা দেবী আমতা আমতা করছিলেন, কিন্তু রুদ্রপ্রিয়র পরিচয় পেয়ে সব কিছু জানালেন। 25শে মার্চ খুব ভোরে উঠে উনি আমাকে বললেন একটা ভীষণ দরকারি কাজ এসে গেছে, আমাকে এখনই কলকাতা যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, গতকাল অত অসুস্থ হয়ে পড়লে পিলের ব্যথায়, আর আজই তুমি বেরিয়ে যাচ্ছ, পথে যদি কোনো বিপদ আপদ হয়? উনি বললেন আমার সাথে লোক থাকবে, তেমন বাড়াবাড়ি হলে কোনো একটা হাসপাতালে ভর্তি হয়ে যাব। তারপর আর কিছু না বলে উনি বেরিয়ে যান। আমি শুনে থ বনে গেলাম। নিখিলেশ বাবু নাকি শিক্ষকতার পাশাপাশি অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাও করেন, যার কেন্দ্রস্থল কলকাতা। তাই ওনাকে প্রায়ই কলকাতা চলে যেতে হয়। রুদ্রপ্রিয়কে মিটিমিটি হাসতে দেখলাম।
সুমিত্রা দেবী বললেন, 25শে মার্চ দুপুরবেলা উনি ফোন করেছিলেন, বললেন কলকাতার অফিসের দারুণ অচল অবস্থা চলছে, এখন বেশ কয়েকদিন সেখানেই থাকতে হবে। আমি যেন কাউরে কিছু না জানাই, তাহলে চাকরি নিয়ে সমস্যা হবে। প্রয়োজন হলে উনি জমিদার বাবুকে সব জানিয়ে দেবেন। এখন আমি যেন সবাইকে ওনার অসুখের কথাই বলি। শুধু এইটুকু বলেই ফোনটা রেখে দিলেন। রুদ্রপ্রিয় নিখিলেশ বাবুর ছবি চেয়ে নিল সুমিত্রা দেবীর কাছ থেকে। সুমিত্রা দেবীর সাথে কথা বলে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। রুদ্র গাড়িতে উঠে বলল, ভবতোষবাবু, এবার বুঝতে পারলেন কি ভুল করেছেন আপনি? এরকম একজন অযোগ্য লোককে স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত করে অসুস্থ হওয়া আর অসুস্থতার ভান করে পড়ে থাকার যে ফারাকটা কিন্তু অনেক কিছু নির্দেশ দিচ্ছে আমাদের। সেটা একবার যাচাই করে নিতে পারলে সব রহস্যের সমাধান হয়ে যাবে। তবে প্রিয়তোষের এমন একজন নৃশংস হত্যাকারীকে সাহায্য করার অপরাধে আপনার হাজতবাস এবং প্রিয়তোষের ফাঁসির হুকুম কিন্তু একেবারেই পাক্কা। প্রিয়তোষ ধরা পড়েছে। রঞ্জনা দেবী যদি নিখোঁজ না হতেন তাহলে আপনার এই অপকর্মের কথা একদিন না একদিন ঠিক জানতে পারতেন এবং আপনাকে ঘৃণা করতেন। ভবতোষ বাবুর মাথা হেঁট হয়ে গেল। রুদ্রপ্রিয় আর কথা বাড়ালো না। ভবতোষ বাবুর গাড়িটা সারাদিনের জন্য চেয়ে নিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। আমাকে কিছুই বলে গেল না। আমি বাড়ি ফিরে এলাম। এখানে আসার পর থেকে বৌঠান আর বন্ধুবরের মধ্যে কোনো আকচি হয়নি, সব শান্তিপূর্ণভাবেই চলছিল। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সব শুনে বৌঠান রেগে আগুন হয়ে গেল। এই এই চললেন উনি বিশ্ব জয় করতে, ফিরুক একবার। কোথায় যাচ্ছে সেটা একবার স্পষ্ট করে গেলে কি মহাভারতটা পাল্টে যাবে নাকি? আমার হয়েছে যত জ্বালা, না পারি গিলতে না পারি উগরাতে। বুঝলাম ঘোর নিম্নচাপ কেন্দ্রীভূত হয়েছে। ঝড় আসতে আর বেশি দেরি নেই। বন্ধুবর ফিরে এলেই হাওয়ার দাপটে কোথায় গিয়ে যে পড়বে তা আন্দাজ করতে পারলাম না। গভীর রাতে রুদ্রপ্রিয় যখন ফিরে এলো তখন ততক্ষণে ঝড়ের অভিমুখ বদলে গিয়ে নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে। রুদ্রপ্রিয় বলল, নিখিলেশের ছবিটা পুলিশের হেডকোয়ার্টারে পাঠিয়ে দিলাম। আমার এক জাটতুতো মামা লালবাজারে কর্মরত, তাই বিশেষ কোনো বেগ পেতে হয়নি। নিখিলেশের ছবি ছাপিয়ে মোস্ট ওয়ান্টেড টাইপের বিজ্ঞপ্তি জারির ব্যবস্থা করিয়ে এসেছি। শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের সর্বত্র সেই বিজ্ঞপ্তি জারি করা হবে। আমি নিশ্চিত নিখিলেশ নিজে গা ঢাকা দিল ওর চেলাচামুন্ডাদের চোখে সেই বিজ্ঞপ্তি পড়বে এবং রাতের আঁধারে তারা গ্রামে এসে প্রমাণ লোপাটের চেষ্টা করবে। আমি কিছুই বুঝলাম না। জানতে চাইলাম, কোন প্রমাণের কথা বলছো বন্ধু? রুদ্র বলল, আর একটু সবুর করো, সব টের পাবে। বুঝলাম এর বেশি আর কিছুই জানা যাবে না। অনেক রাত হয়ে গেছিল। খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। মাঝরাতে বন্ধুবরের ঘর থেকে যেসব কথাবার্তার শব্দ ভেসে আসছিল তাতে জিভ কেটে কিছুক্ষণ রাম নাম করার পরেও কানে বালিশ চাপা দিয়ে ইষ্ট নাম জপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন আমরা হারুবাবুকে নিয়ে জঙ্গলের ভিতরে সেই পুকুর পাড়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। বাড়ি থেকে বেরিয়ে হারুবাবুর আস্তানার দিকে যাচ্ছি এমন সময় ঝোপঝাড়ের আড়াল থেকে কান ফাটানো আওয়াজ করে অপরাধীদের পিস্তল গর্জে উঠল, যেটা রুদ্রপ্রিয়র কান ঘেঁষে বেরিয়ে গেল। গ্রামবাসীরা ভয় পেলেও রুদ্রপ্রিয়র সাথে কয়েকজন অপরাধীর পিছনে ধাওয়া করল। বজ্জাতটা মিলিটারির পোশাক পরেছিল, ভেবেছিল জঙ্গলের গাছপালার মধ্যে মিশে যাবে। তার আগেই রুদ্রপ্রিয় বাছাধনের পায়ে গুলি চালিয়ে জখম করে দিল। লোকটা এলোপাথারি ছুটছিল, কিন্তু রুদ্রপ্রিয়র অব্যর্থ টিপ তার উদ্দেশ্য সাধনের পথে বাধা হয়ে দাঁড়ালো। যে সকল গ্রামবাসী এসেছিল তারা লোকটাকে আড়ং ধোলাই দিয়ে পিচ মোড়া করে বেঁধে ফেলল। ব্যাপার দেখে দুটো চুনোপুটি ছুটে পালাচ্ছিল। আমি ওদের পাকড়াও করে কপালে কপাল ঠুকে গ্রামবাসীদের সাহায্যে বেঁধে ফেললাম। রুদ্র বলল, নাটের গুরুটি জঙ্গলে না থাকলেও এই গ্রামে কোথাও লুকিয়ে আছে। বেশিক, চলো বাকি কাজগুলো সেরে ফেলি। আমি বললাম, কি কাজ ভাই? আমি কিন্তু এখনো অন্ধকারেই পড়ে আছি। রুদ্রপ্রিয় বলল, আজ রাতেই সব খেলা শেষ। তার আগে আমাকে একবার স্কুল বাড়িতে যেতে হবে, তবে চোখ কান খোলা রেখো, যে কোনো সময় বিপদ আসতে পারে। আর সেই সঙ্গে হারুবাবুর চিকিৎসার ব্যবস্থাও করে এলাম, বুঝলে? লোকটার উপর আমার একটা মায়া পড়ে গেছে।
তাছাড়া উনি সুস্থ হলে প্রিয়তোষের ফাঁসির হুকুমটা আরও দ্রুত কার্যকর হবে। রুদ্রর সাথে 24 ঘন্টা আমার ওঠা বসা লেগেই থাকে। তবু ওকে যতবার দেখি প্রতিদিন যেন নতুন করে চিনতে পারি আর অবাক হয়ে যাই। যাই হোক, স্কুল বাড়ির দিকে যেতে যেতে পথে সুশান্ত বাবুর সাথে দেখা হয়ে গেল। উনি নমস্কার জানিয়ে বললেন, কাকাবাবু বলছিলেন আপনাদের সাথে একবার কথা বলে আসতে। শুনলাম আপনারা এসেছিলেন। আজ আমার ছুটি, তাই আপনার সাথে সাক্ষাৎ করব বলেই এগোচ্ছিলেন। আপনাদের যা যা জিজ্ঞাসা আছে আমাকে বলুন স্যার। রঞ্জনা যে নিখোঁজ হয়েছে এই আমি স্বপ্নেও ভাবিনি। বেশ কিছুদিন ওর কোনো খবর না পেয়ে আমি জমিদার বাড়ির পিয়াদি বিষ্টুদাকে জিজ্ঞেস করেছিলাম। বিষ্টুদা বলেছিল রঞ্জনা নাকি কলেজের বন্ধুদের সাথে কোথায় বেড়াতে গেছে। জায়গাটার নামটা বলতে পারলো না। তখনই আমার কেমন খটকা লাগছিল। বাবা মাকে ছেড়ে এতদিন বাড়ির বাইরে থাকার মতো মেয়ে তো রঞ্জনা নয়। আমি তো এতদিন ওর ফিরে আসার অপেক্ষা করছিলাম। ও এলেই কাকা আমাদের বিয়ে দিয়ে দেবেন বলেছিলেন, রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে পরে অনুষ্ঠান করা হতো। আমরা দুই মেরুর বাসিন্দা হলেও আমাদের মনের কিন্তু আশ্চর্য মিল ছিল স্যার। আমরা একে অপরকে সত্যিকারের ভালোবাসতাম স্যার। কিন্তু এখন বুঝতে পারছি আমার ভাগ্যে রঞ্জনা নেই। সুশান্তর গলা ধরে এলো। নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে বলল, আপনাদের যে কোনো কাজে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করবো স্যার। আমাকে বলুন স্যার, আমি প্রস্তুত আছি। রুদ্রপ্রিয় বলল, আমি জানি আপনি একজন সৎ চরিত্রবান পুরুষ। রঞ্জনা দেবী সুখী হতেন আপনাকে বিবাহ করে। আমি চমকে উঠলাম। রুদ্রপ্রিয় সুখী হতেন কেন বলছে? এখনো তো বিয়ে করে সুখী হবেন, শুধু তাকে খুঁজে পাওয়ার অপেক্ষা। আমার বুক ঢিপ ঢিপ করতে লাগলো অজানা আশঙ্কায়। রুদ্র বলল, আপনি আমাদের সাথে আসুন সুশান্তবাবু। স্কুল বাড়িতে পৌঁছে দেখলাম গেট বন্ধ রয়েছে। মালি বা দারোয়ান কেউই নেই। দারোয়ান আগেও ছিল না, মালিই পাহারা দেয়। স্কুলে দিব্যি ক্লাস চলছে দেখলাম। রুদ্রপ্রিয় হঠাৎ সুশান্ত বাবুকে নিয়ে স্কুল বাড়ির পিছন দিকে চলে গেল। ঘড়িতে এখন 9টা বাজে। টিফিন টাইম চলছে। বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। রুদ্রপ্রিয় গাছপালায় ঠাসা একটা প্রায়ান্ধকার আড়াল দেখিয়ে বলল, বৃশ্চিক, চলো আমি আর তুমি ওখানে গিয়ে বসি। সুশান্তবাবু, আপনি একটু চারপাশটা খেয়াল রাখুন, কিছু সন্দেহজনক চোখে পড়লে জানাবেন। সুশান্তবাবু সম্মতি জানিয়ে স্কুলের আশেপাশে ঘুরঘুর করতে লাগলেন। কিছুক্ষণ পর খসখস করে পায়ের আওয়াজ হলো। সুশান্তবাবু ঝট করে একটা বট গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। আর তখনই দেখলাম স্কুলের পিছন দিকে, যেখানে পাকা বাথরুম আছে, সেদিক থেকে একটা থালা আর গিলাস নিয়ে স্কুলের মালি কাম কেয়ারটেকার বেরিয়ে আসছে। অথচ স্কুল বাড়ির সাথেই লাগোয়া মালির নিজস্ব কুটির আছে। সুতরাং ঘর থাকতে কেউ তো আর সাধ করে বাথরুমের আড়ালে গিয়ে খাবার খেয়ে আসবে না। অথচ মালি টিফিন টাইমে থালা বাটি নিয়ে ওদিক থেকেই ফিরছে। মালি চলে যাবার পর সুশান্তবাবু বাথরুমের দিকে অগ্রসর হলেন। রুদ্রপ্রিয় নিষেধ করল, বলল, চলুন সুশান্তবাবু, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আজ রাত্রের অপারেশনে আপনি আমাদের সাথে থাকবেন। সারাদিন গভীর উৎকণ্ঠার মধ্যে কাটাবার পর অবশেষে সেই মোক্ষম সময় উপস্থিত হলো। জঙ্গলে ঢুকে আমরা সেই পুকুর পাড়ে গিয়ে হাজির হলাম। যেতে যেতেই টের পেলাম আশেপাশের ঝোপঝাড় ও গাছের আড়ালে হোমড়া চোমড়া অফিসার আর্মড ফোর্স নিয়ে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গলটাকে ঘিরে রেখেছে। গতকাল রাতে এবং আজ দিনের বেলাতেও 2জন কনস্টেবল পাহারায় ছিল। ঘন্টা দেড়েক মশার কামড় খাওয়ার পর রাত 1:30টা নাগাদ 2টো লোককে বড় বড় বস্তা নিয়ে পুকুরের দিকে হেঁটে আসতে দেখলাম। কথা ছিল রুদ্রপ্রিয় শীষ দিলেই ঝাঁপিয়ে পড়বে একযোগে। তাই আমি আর সুশান্তবাবু চুপচাপ একটা পরিত্যক্ত কুয়োর আড়ালে লুকিয়ে বসে রইলাম। লোক দুটোর মুখ বোঝা যাচ্ছিল না ভালো করে। পুকুর পাড়ের একটা নির্দিষ্ট জায়গায় এসে তারা ব্যাগ দুটো খুলে শাবল, কোদাল, খুরপি, রামদা, একটা বড় টর্চ লাইট আর দড়ি ইত্যাদি বের করে মাটিতে রাখলো।
তারপর পকেট থেকে দুজনে দুটো বড় রুমাল বের করে নাকে বেঁধে নিল। এরপর পালা করে মাটি খুঁড়তে শুরু করলো। বেশ কয়েক হাত খোঁড়ার পর একটা পচা গলা লাশ তুলে এনে মাটিতে রেখে হাঁফাতে লাগলো দুজনে। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। টের পেলাম সুশান্তবাবু নীরবে অশ্রুপাত করে চলেছেন, হাঁটুতে মুখ গুজে বসে। আমার গলার কাছেও কান্না তলা পাকি উঠল রঞ্জনা দেবীর করুণ পরিণতি দেখে। অপরাধীরা তখনও টের পায়নি যে তাদের মাটি খোঁড়া থেকে শুরু করে সম্পূর্ণ দৃশ্যটা আড়াল থেকে ক্যাপচার করে নেওয়া হয়েছে। এমন সময় একটা ধূপ করে আওয়াজ হলো। দেখলাম কয়েক হাত দূরে একটা ভাঙা পাঁচিলের ওপর থেকে কারা লাফ দিয়ে মাটিতে পড়ছে। অন্ধকারে চোখ সয়ে এসেছিল অনেক আগেই। দেখতে পেলাম স্কুলের মালি নিকুঞ্জ আর হেডমাস্টার নিখিলেশ বাবুকে। ভোরের আগেই লাশ পাচার করার হুকুম দিল নিখিলেশ। এমন সময় একটা হতচ্ছাড়া কাঠ পিঁপড়ে এমন কামড় দিল যে আমি আট করে উঠলাম। ব্যাস, শব্দটা কানে যেতেই নিখিলেশ সতর্ক হয়ে গেল। তার হাতে বন্দুক রেডি ছিল। আমার শার্টের কলার ধরে ওপরে তুলে বন্দুকের নলটা কপালে ঠেকিয়ে বলল, টিকটিকির বাচ্চা, আমার ওপর নজরদারি করতে এসেছিস? ধেরে টিকটিকিটা কোথায় গেল? বড্ড বার বেড়েছিল। হ্যাঁ, এই নেবা, এই পটা, খুঁজে দেখ বড় কুমিরটা কোথায় গেল। দেখলেই খালাস করে দিবি। আমার কপালে ইস্পাতের ঠান্ডা নল খোঁচা মারছে। আমি মনে মনে জপে বাবা ফেলুনাথের লালমোহন বাবুর মতন হরিবোল শুনতে পাচ্ছি। রুদ্রপ্রিয় কেন যে শীষ দিতে এত দেরি করছে বুঝলাম না। এদিকে আমার মরণ সময় উপস্থিত। তবে ট্রিগারে চাপ দিতে যেতেই রুদ্রপ্রিয় নিখিলেশের পিঠে পিস্তল ঠেকিয়ে বলল, বন্দুকটা ফেলে দিন নিখিলেশবাবু, আপনার সব জারিজুরি খতম। এরপর শীষ দিতেই আর্মড ফোর্স হইচই করে ঝাঁপিয়ে পড়ল অপরাধীদের উপর। সার্চ লাইটের আলো জ্বলে উঠেছে ততক্ষণে। ইন্সপেক্টর ইন্দ্রজিৎ পকেট থেকে নিজের রিভলভারটা বের করে নিখিলেশের মাথায় ঠেকিয়ে বললেন, তোমার খেল খতম মাস্টার। রুদ্রপ্রিয় সপাটে এক চড় মেরে বলল, লজ্জা করে না? লজ্জা করে না আপনার একজন প্রধান শিক্ষক হয়ে অসুস্থতার ভান করে নিজের স্ত্রীকে পর্যন্ত দিনের পর দিন মিথ্যে বলে ঠকিয়ে নিজের আখের গোছাতে লজ্জা করে না আপনার? তা হেডমাস্টার বাবু বলুন তো এবার, মাস্টারি ছেড়ে খুনি হবার ইচ্ছে হলো কেন? আপনার কি ক্ষতি করেছিলেন রঞ্জনা দেবী? উনি তো কারো সাথে পাশে থাকতেন না। নিখিলেশ বাবু একেবারে স্থির মূর্তির মতো হয়ে রইলেন। কিন্তু আক্ষরিক অর্থেই তিনি যে বাজেভাবে ফেঁসে গিয়েছেন সেটা তার বুঝতে বাকি রইল না। দীর্ঘক্ষণ ধরে তার উপর চড়াও হতে শেষমেশ তিনি মুখ খুললেন। 23শে মার্চ সন্ধেবেলায় সদর থেকে কিছু জিনিসপত্র কিনে আমি গ্রামে ফিরছিলাম। আমবাগান পেরিয়ে হেঁটে যাবার সময় আমার সেলফোনটা বেজে উঠল। দেখলাম কলকাতার এক বিজনেস পার্টনার রমেন ফোন করেছে। সে মাদকদ্রব্য, ড্রাগ, শিশু পাচার, নারী পাচার চক্রের হয়ে কাজ করে। গত বছর আমাকেও সেই ব্যবসায় ঢুকিয়ে দেয়। সুযোগ পেলেই আমি কলকাতায় চলে যাই। ফোনে সেদিন রমেন বলছিল 25 তারিখে একটা বড় ডিল আছে, তোমাকে কলকাতায় আসতেই হবে। আমরা নিজেদের মধ্যে কিছু সিক্রেট কোড ব্যবহার করে কথাবার্তা বলবো বলে কোডগুলো রিপিট করছিলাম। তখন চারিদিক নিস্তব্ধ ছিল। 25-এর নতুন ডিল নিয়ে আলাপ আলোচনায় এমন মশগুল ছিলাম যে কেউ আশেপাশে আছে কি না তা খেয়াল রাখিনি। ঘুণাক্ষরেও টের পাইনি যে জমিদার বাবুর মেয়ে রঞ্জনা পা টিপে টিপে আমার পিছু পিছু আসছে। রঞ্জনা অন্যান্য দিন একটু আগেই কলেজ থেকে বাড়ি ফেরে। সে প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারি করে বর্ধমান কলেজে যাতায়াত করে। সেদিন সম্ভবত ওর কোনো কাজ থাকায় ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর কাকতালীয়ভাবে আমাকে দেখে ফেলে। আমার কথাবার্তা শুনে ওর সন্দেহ হয়, তাই পিছু ধাওয়া করে। ততক্ষণে আমি জঙ্গলের রাস্তা ধরে নিয়েছিলাম।
আমার অজান্তে রঞ্জনাও জঙ্গলে ঢুকে পড়েছিল। ফোনে কথা বলা শেষ হতে আচমকা রঞ্জনা আমার সামনে এসে দাঁড়ালো, বলল, ছি নিখিলেশদা, আপনি শেষে এই জঘন্য কারবার করছেন। গ্রামের সবাই আপনাকে স্কুলের প্রধান শিক্ষক হিসাবে মর্যাদা দেয়, কত সম্মান করে। বাবা আপনার সুবিধের কথা ভেবে এই গ্রামে থাকার পাকাবাকি বন্দোবস্ত করে ঘরবাড়ি তৈরি করে দিয়েছেন, আপনার মাস মাইনা বাড়িয়ে দিয়েছেন। তারপরেও আপনি এত লোভী। আপনি নারী পাচার, মাদক দ্রব্য, শিশু পাচারের ব্যবসা পেতে বসেছেন। আমি এখনই গ্রামের সবাইকে জানিয়ে দিচ্ছি আপনার আসল পরিচয়। বাবাকে সব বলে দেবো আজ। বলতে বলতে রঞ্জনা ছুটতে শুরু করলো। আমি মনে মনে প্রমাদ গুনলাম, ঠিক করে ফেললাম, যাই হয়ে যাক, রঞ্জনাকে আর বাঁচিয়ে রাখা যাবে না, এখনই সরিয়ে ফেলতে হবে। রঞ্জনা দ্রুত ছুটে যাচ্ছিল জঙ্গলের ভেতর দিয়ে, আমিও ছুটে গেলাম ওর পেছন পেছন। কাছাকাছি পৌঁছে পেছন থেকে আচমকা ওর গলা টিপে ধরলাম। টুঁটি চেপে ধরে সঙ্গে থাকা সূত্রের মোটা দড়ির সাহায্যে গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেললাম রঞ্জনাকে। এরপর ওর লাশটাকে কোনো রকমের টেনে হিঁচড়ে জঙ্গলের আরো ভেতরে নিয়ে ঢুকে গেলাম, কারণ তখনও রাত হয়নি। হঠাৎ করে যদি এই পথে কেউ চলে আসে, তাই পুকুর পাড়ে নিয়ে এলাম। ন্যাপা আর পটাকে ফোন করে ডেকে নিলাম, কি কি আনতে হবে সব জানিয়ে দিলাম ওদের। কিছুক্ষণের মধ্যে ওরা সব জিনিসপত্র নিয়ে চলে এলো। বস্তা, শাবল, কোদাল সবই এনেছিল ওরা। আমি মাটি খুঁড়তে বললাম। অনেকটা মাটি খোঁড়ার পর রঞ্জনার লাশটাকে আমি সেই গহ্বরের মধ্যে ফেলে দিলাম। ওদের সব ঘটনা খুলে বলতে হলো। ওরা বলল, আমার এই গ্রামে না থাকাই ভালো। আজ রাতটা বাড়িতে কাটিয়ে অসুস্থ হবার ভান করে কাল সারাদিন ধরে বিছানায় পড়ে থাকো, তারপর পরশু ভোর ভোর চম্পট দাও কলকাতায়। কেউ কিছু জিজ্ঞেস করলে বৌদিকে বলতে বলো তোমার অসুখ বেড়ে যাওয়ায় হাসপাতালে দিতে বাধ্য হয়েছে। কিন্তু আমি ভেবে দেখলাম, যদি কেউ হাসপাতালে দেখতে যেতে চায় তাহলে ঝামেলায় পড়ে যাব, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাই ব্যবসার আর্জেন্ট কাজ এসে গেছে, অতএব আমাকে কলকাতায় যেতেই হবে। এই কথা বলে বেরিয়ে যাওয়াই ভালো হবে। তাই বাড়ি ফিরে সুমিত্রাকে বললাম যে আমি কলকাতায় যাচ্ছি, তা যেন কেউ জানতে না পারে, তাহলে স্কুলের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই কেউ কিছু জিজ্ঞেস করলে বলো আমি বাড়িতেই শয্যাশায়ী, আচ্ছন্নের মতো পড়ে আছি, কথা বলতে পারছি না, তাই দেখা করা যাবে না। বাড়ি যাওয়ার আগে আমরা সেদিন আরো অনেকক্ষণ বনের ভেতর ঘাপটি মেরে পড়েছিলাম। ইতিমধ্যে রঞ্জনার ফিরতে দেরি হচ্ছে দেখে জমিদারবাবু গাড়ি নিয়ে স্টেশনের দিকে গেলেন। আমি বুঝলাম এবার পুলিশ কাছারিখানা তল্লাশি শুরু হবে, তাই চট করে রাস্তায় বেরোলাম না। ওপাশের ভাঙা পাঁচিল ডিঙিয়ে সেদিকে বসে রইলাম। এদিকে বাড়ি যেতে দেরি হচ্ছে দেখে আমি আর রিস্ক নিলাম না, অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি ফিরলাম। তারপর ভীষণ অসুস্থ হওয়ার নাটক করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন বিছানায় আধমরার মতো পড়ে থাকলাম সারাদিন। সুমিত্রাকে স্কুলে লোক পাঠিয়ে লিভারের অসুখের কথা বলতে বললাম। বিকেলে জমিদারবাবু বৃন্দাবন আর নীলমণিকে নিয়ে আমাকে দেখতে এলেন। বলে গেলেন সম্পূর্ণ সুস্থ হয়ে যেন আমি স্কুলে জয়েন করি। আমি সে রাতটা কোনো মতে কাটিয়ে পরের দিন অর্থাৎ 25 তারিখে কলকাতায় চলে যাই। কিন্তু কলকাতায় বেশি দিন থাকলে সমস্যা হতে পারত। কোনোভাবে আমাদের কলকাতার ঠিকানা বের করে সেখানে চলে এলে ধরা পড়ে যেতাম, কারণ পুলিশ বাড়িতে হামলা করলে সুমিত্রা সব বলে দিত। তার চেয়ে বরং গ্রামে লুকিয়ে থাকলে ভবতোষবাবু কি করছেন, কোথায় যাচ্ছেন, সুমিত্রা কি অবস্থায় আছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পুলিশের গতিবিধির ওপর নজর রাখা, সব কিছুই দেখতে শুনতে পাবো। তাই নিকুঞ্জুকে হাত করে স্কুল বাড়িতেই লুকিয়ে রইলাম। পটা আর ন্যাপা এসে সব খবর এনে দিত। তবে পুলিশ আমাকে সন্দেহ না করলেও যেদিন পটা এসে বলল জমিদারবাবু শহর থেকে গোয়েন্দা এনেছেন, সেদিন সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই আপনাকে হুমকি চিঠি দিতে বলি, তাতেও কাজ হলো না দেখে আপনাকে সরাসরি শ্যুট করে দিতে বলি। শুনেছিলাম নাকি হারুদ আমাদের কার্যকলাপ দেখে ফেলেছে,
ও পুলিশকে গিয়ে বলেছে জঙ্গলে পুকুরের পাশে মৃতদেহ পুঁতে দিতে দেখেছে। কিন্তু হারুদা যেহেতু এই গ্রামে নতুন এবং আমাদের চেনে না, তাছাড়াও একেবারে বদ্ধ উন্মাদ, ওর কথা কেউ গায়ে মাখবে না। তাছাড়া এক এক সময় এক এক রকম কথা বলে। তবু ন্যাপা বলেছিল ওকে বাঁচিয়ে রাখা উচিত হবে না। আমি ওকেও মেরে ফেলার পরিকল্পনা করি, কিন্তু ওকে ধরা মুশকিল ছিল। কখন যে কোথায় চলে যেত তা বুঝবার উপায় ছিল না। জোর করে ধরে আনতে গেলে চেঁচিয়ে পাড়া মাথায় করতো, তাতে হিতে বিপরীত হতো। তাই ঠিক করেছিলাম আপনাকে মেরে তারপর ওকে হত্যা করব। আমার আর কিছু বলার নেই রুদ্রপ্রিয় বাবু, আমাকে এবার অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর ইন্দ্রজিৎ হ্যান্ডস কাপ পরিয়ে দিলেন। গোটা সময়টা ইন্দ্রজিৎ বন্দুকের নল ঠেকে রেখেছিলেন নিখিলেশের পিঠে। অপরদিকে ভবতোষবাবুকে নিয়ে আসা হয়েছে। মেয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন, আমার বাপের শাস্তি ঈশ্বর আমাকে এভাবেই দিলেন। আর ওকে বলো সম্ভব বলে আমায় যেন মনে মনে ক্ষমা করে দেয়। ইন্সপেক্টর সাহেব আমাকেও হাত করা পড়ান, আমিও যে চরম অপরাধ করেছি। মানুষটার জন্য খারাপ লাগছিল, আরো কষ্ট হচ্ছিল ওনার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীর কথা ভেবে। রুদ্রপ্রিয় ইন্দ্রজিৎকে আলাদা করে নিচু স্বরে কি যেন বলল। আমি কিছুটা শুনতে পেলাম, কিছুটা পেলাম না। ইন্দ্রজিৎ বললেন, পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে এবং ভবতোষ বাবুর অসহায় স্ত্রীর কথা ভেবে এই সিদ্ধান্ত নিলাম। আমি আপ্রাণ চেষ্টা করব ভবতোষ বাবুর শাস্তির সময়সীমা যাতে কম হয়, অবশ্যই তার ডিটেকটিভ রুদ্রপ্রিয় গিরির কথায়। আমরা এরপর আরও কয়েকদিন গ্রামে কাটিয়ে হারুবাবুকে কলকাতার নাম করা মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়ে বাড়ি ফিরে এলাম। হারুবাবুর চিকিৎসার সব দায়িত্ব রুদ্রপ্রিয় নিজে নিয়েছিল। শেষ হলো অপহরণের অনুসন্ধান। আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম আরও রুদ্রপ্রিয় গিরি এবং অন্যান্য ডিটেকটিভ থ্রিলার কাহিনী শুনতে। চটপট সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল এবং শুনতে থাকুন থ্রিল চার্চার। ধন্যবাদ।